প্রকৃতির ভালো থাকার ওপরে আমাদের বেঁচে থাকা নির্ভরশীল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চাহিদা যতই বাড়ছে ততই আমাদের বাসস্থান ঝুঁকিপূর্ণ হচ্ছে। আমাদের বাড়ি আর শহর যাতে এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে তা নিশ্চিত করা এখন ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু তা করা কিভাবে সম্ভব, এরই কিছু উদাহরণ দেখব আজকের পর্বে। নমস্কার, ইকো ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা। আজকের পর্বে থাকছে তামিলনাড়ুর এক কৃষকের কথা, যিনি এমন উপায় চাষাবাদ করেন যা ব্যবসা এবং পরিবেশ দুয়ের জন্যই লাভজনক, এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে দুশ্চিন্তায় জার্মানির নর্থ সি উপকূলের বাসিন্দারা। স্থানীয় কর্তৃপক্ষ বাঁধ শক্তিশালী করে এই পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালাচ্ছে। তবে শুরুতেই চলুন যাওয়া যাক দিল্লিতে, যেখানে মুক্ত বাতাসে হেঁটে বেড়ানোর উপায় নেই, দূষিত বায়ু, পর্যাপ্ত ফুটপাথের অভাব, নেই নিরাপদ বোধ করবার উপায়। এই পরিস্থিতি কিভাবে বদলানো যায়, চলুন খতিয়ে দেখা যাক মুক্ত বাতাসে হেঁটে বেড়ানোর জন্য কতটা নিরাপদ আমাদের রাজধানী। ভিক্টরদের জন্য বাইকে চড়ে বা পায়ে হেঁটে কাছের মেট্রো স্টেশনে পৌঁছানো লড়াইয়ের থেকে কিছুমাত্র কম নয়। এই সফটওয়্যার প্রকৌশলী কর্মস্থল 48 কিলোমিটার দূরে। যাত্রার শুরু থেকেই বাধা বিপত্তি লেগেই থাকে। এখানে প্রায় 1.5 কিলোমিটার জুড়ে কোনো ফুটপাথ নেই। It's very difficult to navigate. I mean, walking is a very fast stretch, but I think even cycling is very difficult here. The only choice you have is either to be in a car so that you don't get your feet wet, you don't get yourself dirty. আকারে ও জনসংখ্যায় ভারতের বৃহত্তম এই শহরে পথচারী ও সাইকেল আরোহীরা প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাফেরা করে। দিল্লির যানবাহনের সংখ্যা বর্তমানে 1,20,00,000 পৌঁছেছে। ঘন বসতিপূর্ণ এলাকা এবং দর্শনীয় স্থান উভয় জায়গাতেই যানবাহন আর পথচারীদের মধ্যে প্রতিযোগিতা চলে রাস্তায়। আমরা বুঝতে পারি না মানুষ কোথায় যেতে চান, সামনে থেকে, পেছন থেকে, ডাইনে থেকে বা বাঁয়ে, সব দিকেই তারা যাচ্ছে। এটা কঠিন পরিস্থিতি। चलने का सवाल है, चलने के लिए तो इंसान चलता ही है। जैसे आप कोई भी बाजार में जाइएगा तो गाड़ी वाड़ी जहाँ चलेगी ना बाजार के अंदर तो रोड जाम होता ही है। दिक्कत यही चलने फिरने में ज्यादा शोर शराबा हो जाता है, फिर जाम हो जाता है, हमें भी परेशानी हो जाता है। যানজট বিক্রেতাদের জন্য সমস্যা সৃষ্টি করে, तो इधर साइड से निकलते तो কারণ আমাদের সরে গিয়ে পথচারীদের জায়গা করে कभी अंदर बनाना पड़ता है इसी कारण। গতকাল একজন প্রায় আমার পায়ের উপর গাড়ি তুলে দিয়েছিলেন, শেষ মুহূর্তে আমি রক্ষা পাই। ভয়ঙ্কর ব্যাপার। হাজার বছরের পুরাতন দিল্লি চলাচলের জন্য শুরুর দিকে পথচারী, সাইকেল আরোহী আর ঘোড়ায় টাড়া গাড়ির জায়গা করে দেয়। কিন্তু 1980 সাল থেকে শুরু করে শহরের যাতায়াত ব্যবস্থা এদের এক প্রকার ভুলেই গিয়েছে। বেশিরভাগ সড়কই তৈরি হয়েছে বেড়ে চলা গাড়ির কথা মাথায় রেখে। সমীক্ষায় দেখা গিয়েছে বাসিন্দাদের মাত্র 15% গাড়ি চালালেও তারাই রাস্তার পরিকাঠামোর 90% দখল করে রাখেন। দিল্লির রাস্তায় সরকার গাড়ির ব্যবহার কেন কমাতে পারছে না, অধ্যাপক গীতম তিওয়ারি তা পর্যালোচনা করছেন। আমাদের এখানে হাঁটার পরিকাঠামো নেই। বাস ব্যবহারের জন্য আমায় অত্যন্ত নিম্নমানের পায়ে চলা পথে হেঁটে যেতে হবে, সুতরাং আমি বাসে চড়ব না। অবশ্য এটা একমাত্র কারণ নয়, গণপরিবহনের অবস্থা এর জন্য দায়ী। কিন্তু প্রাথমিক পদক্ষেপ হিসেবে নিরাপদ, আরামদায়ক ও ঝুঁকিহীন চলা যাবে এমন হাঁটার পথ দরকার। দূষিত বাতাসের তালিকায় দিল্লি বিশ্বে নিয়মিতভাবে প্রথম সারিতে থাকে। এই দূষণের চাপ বহনকারী বাসিন্দারা এখন নিরাপদ ও সবার ব্যবহার উপযোগী রাস্তার জন্য আন্দোলন গড়ে তুলেছেন। দক্ষিণ পশ্চিম দিল্লির দ্বারকার এই গুরুত্বপূর্ণ রাস্তায় পথচারীদের ভিড় থাকলেও গাড়ির কারণে যানজট নেই। বাসিন্দারা এখানে রাহাগিরি ডে পালন করতে এসেছেন। বিশ্বজুড়ে চলা রাস্তা পুনরুদ্ধার অভিযানের মতো একটি আন্দোলন এটি। এই উদ্যোগে সব বয়সের মানুষেরাই অংশ নিতে পারেন। এটা আমার প্রথম অভিজ্ঞতা, খুব ভালো লাগছে। এই উদ্যোগের পেছনে রয়েছে বেসরকারি সংস্থা রাহাগিরি ফাউন্ডেশন ও দিল্লি পুলিশ। তারা বাসিন্দাদের জন্য হাঁটার উপযোগী নাগরিক আবাসস্থল ও পথচারী বান্ধব রাস্তার ব্যবস্থা করতে চান। এই রকম উদ্যোগ থেকে পাওয়া জ্ঞান
ও মানুষের প্রতিক্রিয়াকে ব্যবহার করে এই এনজিওটি দিল্লি জুড়ে রাস্তার পুনর্পরিকল্পনা ও পুনর্নির্মাণ করতে চায়। আমরা যানবাহন, সাইকেলের পরিমাণ, যাত্রা শুরু ও শেষের স্থান, মানুষ কোথায় আছেন, কখন আসছেন, যাতায়াতের প্রকৃতি ইত্যাদি নিয়ে সমীক্ষা করি। আমরা শিল্পাঞ্চলের জমি ব্যবহারের দিকেও নজর দিই। বাণিজ্যিক এলাকা নানা কাজে ব্যবহার হয়। তার কাছে কি কোনো শহর ঘেঁষা গ্রাম আছে? কারণ সেখান থেকে বেশিরভাগ লোক কাজে আসেন। এখনও অবধি এই সংস্থা রাজধানীর 50 কিলোমিটার রাস্তা ও 15টি রাস্তার মোড়ের পুনর্নকশা করেছে। মানুষ অল্প দূরত্বে যাতায়াতের ধরন বদলাবেন, এটাই তাদের আশা। অনেক মোড়ে দুর্ঘটনার মৃত্যু বা আঘাতের ঘটনা এখন ঘটে না। কিছু জায়গায় কমে অর্ধেক হয়েছে। রাস্তায় ধুলোজনিত দূষণ নেই। কিন্তু এই শহরে 3 কোটি মানুষ আছেন এবং পথচারীদের জন্য পরিকাঠামো সামান্য। এই উদ্যোগ তাই সিন্ধুতে বিন্দুর মতো। যে অঞ্চলে পথচারীদের চলাচলের ব্যবস্থা আছে সেখানে নারী সুরক্ষা অন্যতম বাধা হয়ে দাঁড়াচ্ছে। I would not feel safe walking around রাত তো বাদই দিলাম, সন্ধ্যাবেলাতেও হাঁটতে নিরাপদ বোধ করি না। তাই আমি অনেক টাকা খরচ করি হাঁটা পথেও অটো বা ট্যাক্সিতে পার for a very walkable distance. ক্রমবর্ধমান বায়ু দূষণে ভুগতে থাকা দিল্লিতে হাঁটার ব্যবস্থা থাকলে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এর সুফল পাওয়া যাবে। 2041 সালের মধ্যে অর্ধেক শহরকে হাঁটার উপযোগী করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। তা বাস্তবায়িত হলে সঠিক পথে অগ্রসর হওয়া যাবে। শুধুমাত্র হাঁটতে পারাই নয়, বছরে বেশ কয়েক মাস দিল্লিতে বন্যার কারণে গাড়ি চালানো অসম্ভব হয়ে উঠেছে। ভারতে বেশ কিছু শহর, বিশেষ করে উপকূলীয় শহরগুলি বন্যার কারণে ঝুঁকিতে রয়েছে। তবে এই সমস্যা শুধুমাত্র ভারতে নয়, অনেক দেশেই। যেমন জার্মানির উপকূলীয় এলাকাগুলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতার কারণে জীবনযাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এই সমস্যার সমাধানে ইউরোপীয় দেশটি কি করছে চলুন দেখা যাক। বাতাস ও উজ্জ্বল সূর্যালোক, জার্মানির ছোট্ট শহর হার্লেজিলে ঘুড়ি প্রতিযোগিতার আদর্শ পরিবেশ। এটি জার্মানির উত্তর উপকূলে অবস্থিত, যেখানে উত্তর সাগর ইউরোপের স্থলভাগে মিলেছে। এখানে আবহাওয়া সবসময় এমন থাকে না। সমুদ্রপৃষ্ঠের সমান উচ্চতায় থাকার কারণে এখানে বন্যা ও জোয়ারের জলে প্লাবিত হওয়ার আশঙ্কা লেগেই থাকে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব উষ্ণায়নের দ্রুততার উপর নির্ভর করে এই শতকের শেষে তা 1 মিটার বা তারও বেশি বাড়তে পারে। কৃষি ও পর্যটনের উপর নির্ভরশীল এই অঞ্চলের জন্য এটি সমস্যাজনক। একটি ক্যাম্পিং এলাকার দায়িত্বে থাকা মার্কুস হারাৎসিম এই নিয়ে চিন্তিত। আগস্টে জল এখানকার থেকে 1 মিটার উঁচুতে ছিল, পুরো এলাকা জলমগ্ন ছিল। ক্যাম্পিংয়ে আসা পর্যটকদের এলাকা খালি করতে বলতে হয়েছিল, তা না হলে তাদের সরঞ্জাম, বিশেষ করে জীবননাশের আশঙ্কাও ছিল। এপ্রিল থেকে অক্টোবর, গরমের এই সময়টুকুই শুধু ক্যাম্পিংয়ের জন্য এই অঞ্চল খোলা থাকে, কারণ শীতে এমন পরিস্থিতি হয়। কিন্তু সবাই এ নিয়ে চিন্তিত নন। বিশেষ করে দৈনন্দিন জীবন থেকে রেহাই পেতে আসা পর্যটকদের এ নিয়ে তেমন মাথা ব্যথা নেই। কাছের দ্বীপগুলি ভবিষ্যতে ডুবে যাবে এমনটা আমি পড়েছি, সেটা আমার ভালো লাগেনি। তা লজ্জাজনক ব্যাপার হবে। আমি এমন বয়সে পৌঁছেছি, আমার মনে হয় যা হওয়ার তা হবে। এটা আমায় সরাসরি প্রভাবিত করবে না, কিন্তু বাকিদের অবশ্যই করবে। ভাডেন সাগরের তীর ঘেঁষে জার্মানির উপকূলীয় এলাকায় বন্যার আশঙ্কা বাড়ছে। ভূতাত্ত্বিক ও পরিবেশগত দিক থেকে অনন্য হওয়ার কারণে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত এবং পর্যটকদের কাছেও জনপ্রিয়। জোয়ার ভাটার কারণে বালি ও কাদার অনন্য ভূমি গড়ে উঠেছে এখানে, যা 10,000-এরও বেশি প্রাণী ও উদ্ভিদ প্রজাতির বাসস্থান। লুকওয়ার্ম নামের প্রাণীর অস্তিত্ব শুধু এই কাদামাটিতেই পাওয়া যায়। সুমেরু থেকে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে প্রায় 1 কোটি পাখি এখানে খাবারের খোঁজে বিরতি নেয়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে তাদের স্বাভাবিক আবাস ও খাবারের এলাকা কমে আসবে। এখানেই শেষ নয়, সমুদ্রের জল আরও ভেতরে ঢুকলে নুনের কারণে চাষের জমি ক্ষতিগ্রস্ত হবে। কৃষির জন্য জার্মানির সবচেয়ে উপযুক্ত হিসেবে পরিচিত এই অঞ্চলে চাষ করাই অসম্ভব হয়ে যাবে।
এ থেকে রক্ষা পেতে স্থানীয় কর্তৃপক্ষ বাঁধ তৈরি করে সমুদ্রের জলকে দূরে রেখেছেন। হামবুর্গের হাফেন সিটি বিশ্ববিদ্যালয়ে গবেষকেরা অবস্থার পর্যালোচনা করতে ডিজিটাল মানচিত্র তৈরি করেছেন। ৭৬ বছর পর শতাব্দীর শেষে উপকূল এরকম দেখাবে। যেসব এলাকা ডুবে যাবে সেগুলি লাল রঙে চিহ্নিত। বাঁধ ছাড়া এই অঞ্চল এরকম দেখতে হবে। আজ থেকে ৭৬ বছর পরে বাঁধগুলি কত ভালো কাজ করবে তা ভেবে আমরা চমৎকৃত ছিলাম। এই গবেষণায় যুক্ত সকলেই তাই ছিল। বাঁধ না থাকলে কোন এলাকায় প্রভাব পড়বে তা দেখেও আমরা অবাক হয়েছি। হার্লে ঝিলে কর্তৃপক্ষ বিশেষভাবে নিশ্চিত করছেন বাঁধগুলো যেন টিকে থাকে। আগামী ১০০ বছরের পূর্বাভাসের ভিত্তিতে এড্ডা হেল্ড ও তার দল হিসেব করেন সেগুলি কত উঁচু বানাতে হবে। অবশ্যই বাঁধের উচ্চতা বাড়িয়ে আমরা একটা গোটা অঞ্চলকে রক্ষা করছি। এটি নিচু হলে বা কোথাও ভেঙে গেলে এর প্রভাব কেবল এর তলার গ্রামগুলিতেই সীমাবদ্ধ থাকবে না, সমগ্র পূর্ব ফ্রিজিয়ায় ছড়িয়ে পড়বে। এর কারণ জল অনেক দূরে ছড়ায়। এই বাঁধগুলি জার্মানির লোয়ার স্যাক্সনি উপকূলের ১০ লক্ষেরও বেশি মানুষের ঘরবাড়িকে রক্ষা করছে। বাঁধের উচ্চতা কত তাড়াতাড়ি বাড়ানো যাবে তারও সীমা রয়েছে। বিজ্ঞানীরা বলছেন দীর্ঘমেয়াদে এই উপকূল অঞ্চলে বসবাস করা দুষ্কর হতে পারে, কিন্তু এই শতকের শেষ অবধি এখানকার মানুষ নিরাপদে থাকবেন এমনটাই আশা। এরপরেও ক্যাম্পিং এলাকার ব্যবস্থাপক হারাত সিম সমুদ্রকে সমীহ করেন। তিনি সমুদ্রের অসীম ক্ষমতা সম্পর্কে জানেন। আমরা যারা এখানে থাকি আমরা সমুদ্রকে খুবই সমীহ করি, কারণ আমরা জানি সে বেড়ে উঠবে। সমস্ত পূর্বাভাস সে কথাই বলে। আমরা ভীতু নই, কিন্তু তাকে সমীহ করি। এই অঞ্চলের মাটি সবসময়ই এমন ভেজা বা জলমগ্ন থাকে। হারাত সিম আশা করেন জল খুব তাড়াতাড়ি ক্যাম্পিং এলাকাকে ভাসিয়ে দেবে না। আবারও ফিরে আসি ভারতে। দক্ষিণের জেলেরাও বন্যার হাত থেকে তাঁদের উপকূলীয় শহর রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছেন। আর এক্ষেত্রে তাঁদের সবচেয়ে বড় মিত্র হলো ম্যানগ্রোভ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের হিসেবে দেশে প্রায় ৪০% ম্যানগ্রোভ বনাঞ্চল হারিয়ে গিয়েছিল। তবে আসার কথা, তামিলনাড়ুতে ম্যানগ্রোভ ধীরে ধীরে তার হারানো এলাকা ফেরত পাচ্ছে। তামিলনাড়ুর থাঞ্জাভুর সৈকতে স্থানীয় জেলেরা জলে ডুবে থাকা মাটিতে ম্যানগ্রোভের চারা রোপণ করছেন, যাতে তাদের সৈকতকে রক্ষা করা যায়। যে থলিতে চারা বড় করা হয়েছে তা তালপাতা দিয়ে তৈরি। প্লাস্টিকের পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে এই প্রাকৃতিক উপাদানের ব্যবহার প্রকল্পটিকে আলাদা করেছে। ডক্টর বালাজি ভেদরাজন সামুদ্রিক জীববিজ্ঞানী এবং অর্গানাইজেশন ফর মেরিন কনজারভেশন অ্যাওয়ারনেস অ্যান্ড রিসার্চের প্রতিষ্ঠাতা। এই সংস্থা ওমকার ফাউন্ডেশন নামে বিখ্যাত। তার দল ভারতের দক্ষিণ পূর্ব তীর ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত পাক প্রণালীর বাস্তুতন্ত্র রক্ষার জন্য কাজ করছেন। উপকূলের যেখানে দ্রুত নগরায়ন ও শিল্পোন্নতি হয়েছে সেখান থেকে স্বাভাবিকভাবেই ম্যানগ্রোভ অরণ্য হারিয়ে গিয়েছে। তাছাড়া এরা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও উপকূলীয় বিপর্যয়ের কারণেও বিপন্ন। এর মধ্যে শেষেরটির কারণ জলবায়ু পরিবর্তন। পুনরুদ্ধার প্রচেষ্টার প্রথম ধাপ হল গরমের শেষে বর্ষা শুরুর আগে এলাকা ও বপনের পদ্ধতি স্থির করা। এই প্রকল্পের ফলে এখানকার ভূপ্রকৃতির কী ধরনের পরিবর্তন হবে সেটি যাতে সবাই বোঝেন, রাজ্যের বন বিভাগ ও স্থানীয় ধীবরদের সহযোগিতায় তা নিশ্চিত করেন ওমকারের সদস্যরা। আমাদের পরিকল্পনা জানাতে এবং জলবায়ু পরিবর্তন ও তা কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলছে সে ব্যাপারে সচেতনতা গড়ে তুলতে আমরা অসংখ্য সভা করেছি। উদাহরণ হিসেবে বলা যায় প্রতি বছর ঘূর্ণিঝড়ের শক্তি ও সংখ্যা 2 বাড়ছে। আমরা যখন এগুলো বোঝালাম তারা অবস্থার গুরুত্ব বুঝলেন। প্রকল্পের দ্বিতীয় ধাপে ওমকারের সমন্বয়কারী সাথিয়া এই প্রকল্পের সাথে জড়িত স্থানীয় বাসিন্দাদের বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলেন। তারাই পরিবেশ বান্ধব তালপাতার থলে বানান, যা নার্সারিতে ম্যানগ্রোভের চারা বড় করতে ব্যবহার হয়।
এটি শুকনো পাতা। প্রথমে আমরা মাপ মতো কাটি, তারপর ভাঁজ করে ছোট ছোট আঁটি করি। ঝুড়ি বোনা শুরুর আগে এই প্রক্রিয়া পুরো দিন লেগে যায়। বর্তমানে 12টি স্থানীয় পরিবার এই থলি তৈরি করে, প্রতিটির জন্য 15 টাকা পায়। অনেকের কাছে এই কাজ আশীর্বাদ স্বরূপ। সৌভাগ্যমের মতো বয়স্করা এই আয়ের উপরই নির্ভরশীল। এমন পরিবারগুলোকে সাহায্যের জন্য এই অঞ্চলের তালপাতার অর্থনীতিকে আরও বাড়ানোর পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ওমকার। এই বছর তারা ম্যানগ্রোভের চারা বড় করার জন্য 3000-এরও বেশি পাতার থলি কিনেছে। উপকূলের বাসিন্দারা জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তারা অন্যের পাপের ফল ভোগ করছেন। তাদের ক্ষতিপূরণ দেওয়া দরকার। ক্ষতিপূরণ হিসেবে তাদের অর্থ দিতে হবে না। তার বদলে এই অন্যায় ও পৃথিবীর উপর হওয়া ক্ষতির প্রতিকারের কাজে তাদের অন্তর্ভুক্ত করা যায়। থলি পিছু 15 টাকা তাদের এই অংশগ্রহণে উৎসাহ যোগাতে পারে। বর্ষার আগেই সব থলি প্রস্তুত রাখতে হয়। সেগুলোতে উপকূলের মাটি ভর্তি করা হয়। তারপর নেওয়া হয় এ অঞ্চলের নার্সারিতে, যা নিয়মিত জোয়ারের পানিতে প্লাবিত হয়। এখানেই বীজ বপন করা হয় এবং বর্ষার জলে পুষ্ট হওয়ার জন্য রেখে দেওয়া হয়। আমরা যখন তালপাতার থলিতে বসানো ম্যানগ্রোভের শিকড় দেখি, আমরা দেখতে পাই সেগুলি থলির সর্বত্র সমানভাবে ছড়িয়ে থাকে। প্লাস্টিকের থলির ক্ষেত্রে শিকড় থলির তলায় কুণ্ডলী পাকিয়ে থাকে। বায়ু চলাচল ও জল চুয়ানোর অভাবে এটি হয়। তালপাতার থলিতে ভালোভাবে জল চুয়াতে পারে, ফলে শিকড় শক্তভাবে মাটি ধরে রাখে। বর্ষার শেষে বীজ থেকে চারা তৈরি হয়ে বপনের উপযুক্ত হয়। এরপর নৌকায় তুলে নিয়ে যাওয়া হয় আদিরাম পাত্তি নামের তটভূমির 20 হেক্টর জমিতে। ওমকারের সাথে কাজ করা স্থানীয় জেলেরা আগে জমি তৈরি করে রাখেন। বহু বছর ধরে এই জমি লবণাক্ত ও বন্ধা ছিল। জেলেরা এখানে মাছের কাঁটার আকারে খাঁড়ি কেটে জল পরিচালন ব্যবস্থা তৈরি করেছেন। শিকড়ের গঠনের ক্ষতি হয় না, কারণ আমরা রোপণের সময় তালপাতার থলি সরাই না। কয়েক সপ্তাহের মধ্যে সেগুলি পুরোপুরি বিয়োজিত হয়ে মাটির সাথে মিশে যায়, ফলে প্লাস্টিক দূষণ এড়ানো যায়। আজ অবধি এই প্রকল্পে 20 লাখ টাকার বেশি খরচ হয়েছে। প্রতি বছর প্রায় 15,000 করে চারা রোপণ করা হচ্ছে। শিল্পোন্নতির দিকে অনেক জোর দেওয়া হলেও আমাদের প্রাকৃতিক সম্পদের গুরুত্ব বুঝতে হবে, কারণ তা আমাদের বিপর্যয় থেকে রক্ষা করে, বেঁচে থাকার রসদ যোগায়। ম্যানগ্রোভের মতো প্রকৃতি রক্ষায় আমাদের উদ্যোগী হতে হবে, যাতে উপকূলীয় অঞ্চল রক্ষা করা যায়। ম্যানগ্রোভ পুনরুদ্ধারের ক্ষেত্রে তালপাতার থলির ব্যবহার এই অঞ্চলের উপকার করেছে। তৃণমূল স্তরের এই উদ্যোগ স্থানীয় বাস্তুতন্ত্র ও অর্থনীতিকে নতুন জীবন দিয়েছে। জাতিসংঘের হিসেবে বিশ্বের মোট শস্য উৎপাদনের 66% যোগান আসে মাত্র 9টি ফসল থেকে। একটা সময় ছিল যখন কৃষকেরা একই জমিতে বিভিন্ন ফসল ফলাতেন, কিন্তু এখন বাণিজ্যিক কারণে তারা একটি ফসলের ওপরেই নির্ভরশীল হয়ে পড়ছেন এবং এতে আমাদের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এই চাষ ব্যবস্থায় উদ্বেগের কারণ কি এবং কেনই বা তা পরিবর্তন করা দরকার জানতে চলুন আবারও যাব তামিলনাড়ুতে। মনোরম এই কৃষি জমি গড়ে উঠেছে তামিলনাড়ুর চারদিকে। কৃষকদের এই চাষ পদ্ধতি পরিচিত মনোকালচার নামে। একই ফসল অনেক পরিমাণে ফলানোর জন্য এটি কার্যকর একটি পদ্ধতি, কিন্তু এর অন্য বিপদও আছে। এর জন্য সার দরকার হয়, যা শুধু খরচই বাড়ায় না, জমিকেও ক্রমশ অনুর্বর করে দেয়। একক ফসল পোকামাকড়ের বৈচিত্র্য ধারণে অক্ষম এবং সারের প্রয়োজন কখনো ফুরায় না। বড় ঝুঁকি হলো জলবায়ু পরিবর্তনের ফলে নির্দিষ্ট ফসলটি নষ্ট হলে সবটাই লোকসান হবে। তবে আশার দিক আছে। ক্ষুদ্র ও মাঝারি আকারের কৃষকেরা এর বদল ঘটানোর চেষ্টা করছেন।
চাষের আলাদা পদ্ধতি অনুসরণ করে তারা দারুণ ফল পাচ্ছেন। কথা বলা যাক ইরোডের সন্মুখ সুন্দরমের সাথে। আমি গত 30 বছর এই চাষ করছি। আমি মাঝে মধ্যে নতুন কিছু করার চেষ্টা করি এবং কৃষির ক্ষেত্রে নতুন পদ্ধতি আবিষ্কারের চেষ্টা করি। সন্মুখ সুন্দরম সমন্বিত কৃষি পদ্ধতি অনুসরণ করেন, অর্থাৎ একই সঙ্গে তিনি ছাগল, মুরগি, গরু, মাছ ও নানা রকম ফসল চাষের একটি সম্পূর্ণ ব্যবস্থা গড়ে তুলেছেন। এর শুরুটা হয়েছিল সন্মুখ সুন্দরমের কলা গাছের পাতা রোগাক্রান্ত হওয়ার পরে। তিনি জানতে পারেন কিছু মাছ গাছের জন্য প্রয়োজনীয় শক্তি যোগাতে পারে। মাছের মল মিশ্রিত কাদা কলা চাষে ব্যবহার করা যায়। এটা ব্যবহার করে আমি ভালো ফলাফল পেয়েছি, তাই আমি মাছের মলকে সার হিসেবে ব্যবহারের কথা ভাবি। এইভাবেই আমি আধুনিক সমন্বয় কৃষি শুরু করি। এতে কলা চাষেই শুধু নয়, আমার জমির অন্যান্য ফসলেরও উপকার হয়েছে। এই খামারের সমস্ত অংশের কেন্দ্রে রয়েছে মাছের বর্জ্য। এখানে 6টি জলাধার আছে, যার কয়েকটি মাছেদের জন্য এবং কয়েকটি তাদের অ্যামোনিয়াম সমৃদ্ধ বর্জ্যের জন্য। এই জল প্রক্রিয়াকরণ করে মাটিতে পাঠানো হয়। মাছের উপরে আছে হাঁস ও মুরগি, যাদের বর্জ্য মাছের খাদ্য হয়। সন্মুখ সুন্দরম দেখেছেন মনোকালচার পদ্ধতি অনুসরণ করলে মাটির মান বৃদ্ধি পায়। সমন্বিত কৃষির উপর হওয়া সমীক্ষাতেও এই তথ্য পাওয়া গেছে। আগে কার্বনের পরিমাণ ছিল মাত্র 0.4%, কিন্তু এখন তা বেড়ে 2.5% হয়েছে। আগে আমাদের ফলন 10 থেকে 12 কেজি হতো, কিন্তু এখন তা বেড়ে 15 থেকে 20 কেজি হয়েছে। আমরা মাটির উর্বরতা বৃদ্ধির সাক্ষী হয়েছি, যার ফলাফল খুবই চমকপ্রদ। এই খামারের কর্মীরা বর্জ্য কমানো ও লাভ বাড়ানোর জন্য কলা গাছের সমস্ত অংশ ব্যবহার করেন। তারা গাছের নানা অংশ থেকে লাড্ডু, কুকিজ, চিপস ও ব্রাউনি বানান। ভারত জুড়ে হওয়া সমীক্ষায় দেখা গিয়েছে জলবায়ু পরিবর্তনের প্রতি সহনশীল হওয়ার অন্যতম উপায় হল সমন্বিত কৃষি। কৃষকেরা রাসায়নিক সারের মতো বাইরের জিনিসের প্রতি কম নির্ভরশীল, কারণ খামারেই অনেক কিছুর পুনর্চক্রায়ন হয়। নানা রকম বৈচিত্র্যময় ফলনের কারণে ফসল নষ্ট হওয়ার ঝুঁকি কম থাকে। তারা পোকামাকড় ও জীববৈচিত্র্যের প্রতিও সহনশীল, তাদের ফলনও বেশি। অন্যদিকে মাটির কার্বনের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ কমে। পুদুকোট্টাইয়ের রাহুলের মতো অনেকেই সন্মুখ সুন্দরমের থেকে সহায়তা পান এবং এই কাজে সামিল হন। তিনি 2023 সালে চাষ শুরু করেন এবং এর কয়েকটি উপকার লক্ষ্য করেছেন। আমাদের এখানে পেয়ারা, ডুমুর, আমলকি, নারকেল ও সাতেকর বাদামের ক্ষেত রয়েছে। সমন্বিত কৃষির মাধ্যমে আমি ফসল থেকে আয় করছি, মাছ চাষ থেকেও অতিরিক্ত আয় করছি। শুধু ফসল চাষে আমি বছরে একবার আয় করতাম, কিন্তু এই ক্ষেত্রে প্রতি মাসে নিয়মিত আয় করছি। ভারতে সমন্বিত কৃষি ছোট খামারের লাভ 3 গুণ অবধি বাড়াতে সক্ষম এবং তা বাস্তবেও দেখা যাচ্ছে। এই হিসেব রাহুলকে আশাবাদী করছে। ইতিমধ্যেই ফল দেখতে পাচ্ছেন তিনি। সমন্বিত কৃষি শুরু করার পর 8 মাস হয়েছে। এর আগে আমরা ভূগর্ভস্থ জল তোলার জন্য মোটর চালিত নলকূপ ব্যবহার করতাম। তাতে কিছু ফল পেয়েছিলাম। সমন্বিত কৃষিতে আমরা জৈব সার সমৃদ্ধ জল সরাসরি ব্যবহার করি। কাজে আমরা ফলাফলের ক্ষেত্রে বিরাট বদল দেখতে পাই। 8 মাস আগে থেকে এখনো অবধি সেটাই চলছে। কিছু সমস্যাও রয়েছে। ছাউনি বানানো, জলাধার বানানো সহ প্রাথমিক খরচ ক্ষুদ্র ও মাঝারি মাপের কৃষকদের কাছে বেশি মনে হতে পারে। আছে গবাদি পশুর রক্ষণাবেক্ষণ খরচও। পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকায় কৃষকদের নিজেদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। একই সাথে চিরাচরিত ব্যবস্থার বদলের ব্যাপারে আশঙ্কাও থাকতে পারে তাদের। কিন্তু যারা এই পদ্ধতি ব্যবহার করছেন তারা সম্ভাবনা দেখছেন এবং আশা করছেন অন্যরাও যোগ দেবেন। এই পদ্ধতি যদি সমস্ত কৃষকের কাছে পৌঁছয় তাহলে কৃষি পুরোপুরি জৈব হবে। আমাদের উৎপাদিত সমস্ত ফল, সবজি ও মাংস স্বাস্থ্যকর হবে। আমার মতে সমন্বিত কৃষি আগামী প্রজন্মের স্বাস্থ্যকর জীবনযাত্রা গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করতে পারে।
ভারতের কৃষকদের 86% ছোট বা মাঝারি মাপের। সঠিক সহায়তা, পুঁজি ও দক্ষতার যোগান থাকলে এই রকম কৃষি, কৃষক ও পরিবেশ সবার জন্য উপকারী হতে পারে। এবার বিদায়ের পালা। চ্যালেঞ্জের মধ্যেও কিভাবে প্রতিশ্রুতিশীল কাজ পরিবর্তন আনতে পারে তারই কিছু উদাহরণ আমরা আজকের পর্বে দেখতে পেলাম। এ নিয়ে আপনার ভাবনা কি এবং আমাদের কাছে আর কি নতুন প্রত্যাশা আপনাদের, তা আমাদেরকে লিখে জানাতে পারেন ইমেলে। আজকের মতো এ পর্যন্তই। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে, আগামী সপ্তাহে। ভালো থাকবেন। নমস্কার।